বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। এমপি আব্দুল হান্নান মাসুদের গাড়িবহরে বিএনপি আওয়ামী লীগের ব্যাপক হামলা, পুলিশ সহ আহত ২০। নোয়াখালী ৬ আসনের সংসদ সদস্য জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। এই ঘটনায় পুলিশ ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ দুপুরে হাতিয়া উপজেলার চান্দনী ইউনিয়নের উন্নয়ন প্রকল্প বাজার এলাকায় এমন ঘটনা ঘটে। এরপর জানাবো আওয়ামী লীগ নেতাদের জামিন, বরিশালের এজলাস ভাঙচুর, আইনজীবী নেতাদের বিরুদ্ধে আদালত অবমাননা রুল। বরিশাল আদালত চত্বরে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে জামিন দেওয়ার পর বিএনপির নেতৃত্ববৃন্দরা এজলাসে ভাঙচুর চালায়। ঘটনায় বিএনপির আইনজীবীর সভাপতিকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমানকে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ দিয়েছে বিএনপির সরকার। আজ সরকারের পক্ষ থেকে সব বিষয় জানানো হয়েছে। বলা হচ্ছে যে নতুন গভর্নর আসার পর থেকে আবার পুরোদমে কাজ শুরু হচ্ছে, তবে টাকা পাচার বাড়বে কিনা সে বিষয়টিও দেখার রয়েছে। জানাবো তরুণীকে বিয়ে করে ৭০ বছরের হাকিম বললেন, মনটা আমার তরুণ আছে, বয়স কোনো বিষয় নয়। পাকিস্তানের রাওয়ালপিন্ডির চাকলালা স্কিম ৩ এলাকায় ৭০ বছর বয়সী হাকিম বাবর ও ২২ বছরের এক তরুণীর বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। তবে জানা গেছে উক্ত তরুণী ডিভোর্সি ছিলেন। এবং সর্বশেষ জানাবো বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি, বাসভবন থেকে সরিয়ে নেওয়া হলো অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সরকারি বাসভবনে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। এ শঙ্কায় তাকে সরকারি ওই বাসভবন থেকে সরিয়ে নেওয়া হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে বিষয়টি জানিয়ে দিন। এবারে বিস্তারিত। এমপি আব্দুল হান্নান মাসুদের গাড়িবহরে বিএনপি ও আওয়ামী লীগের হামলা, পুলিশ সহ আহত ২০। নোয়াখালী ৬ আসনের সংসদ সদস্য জাতীয় নাগরিক পার্টি এনসিপি সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। ঘটনায় পুলিশ সহ ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ দুপুরে হাতিয়া উপজেলার চান্দনী ইউনিয়নের প্রকল্প বাজার এলাকায় এই হামলার ঘটনা ঘটে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, নির্বাচন পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকায় দেখতে গিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতা বেলাল মাঝি এবং আব্দুর রহমানের নেতৃত্বে বিএনপি ও আওয়ামী লীগের লোকজন সংগঠিত হয়ে এই হামলা চালায়। হামলায় পুলিশ সহ অন্তত ২০ জন আহত হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি। এ সময় এনসিপির কর্মীদের অন্তত ১০টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। এনসিপির যুবশক্তি হাতিয়া উপজেলার আহ্বায়ক মোহাম্মদ ইউসুফ বলেছেন, পুলিশের উপস্থিতিতে আমাদের উপর হামলা করা হয়েছে, অথচ পুলিশ সেখানে নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। প্রশাসনের এমন রহস্যময় ভূমিকা আমাদের হতবাক করেছে। তিনি আরো বলেন, একজন নির্বাচিত জনপ্রতিনিধির উপর এভাবে হামলা কোনোভাবেই কাম্য নয়। নির্বাচন পরবর্তী সময়ে আমাদের ২০ জন নেতাকর্মীর বাড়িঘরে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে বিএনপি ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা। এদের বিরুদ্ধে প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। জানতে চাইলে সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদ বলেন, হামলাকারী সন্ত্রাসী বেলাল মাঝিকে গ্রেপ্তার না করা পর্যন্ত আমি রাস্তায় বসে থাকবো, এখান থেকে সরব না। এ সময় আব্দুল হান্নান মাসুদ জানিয়েছেন যে কোনোভাবেই তিনি এই সন্ত্রাসীদের কাছে মাথা নত করবেন না। যত কষ্টই হোক না কেন, বাংলাদেশ থেকে এই সন্ত্রাসী চাঁদাবাজ নির্মূল না হওয়া পর্যন্ত বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য নিজের জীবনের বিনিময় হলেও তিনি এটি গড়েই তুলবেন ইনশাআল্লাহ। আওয়ামী লীগ নেতাদের জামিন, বরিশালের এজলাসে ভাঙচুর করা,
বিএনপির আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননা রুল। বরিশালের আদালতে এজলাস কক্ষ ঢুকে হট্টগোল, ধাক্কাধাক্কি, ভাঙচুরের একটি ঘটনা ঘটে। অর্থাৎ সেখানে জজ সাহেব যখন আওয়ামী লীগের খুনি আসামিদেরকে জামিন দেয় তখন সেখানে একরকম সমস্যার সৃষ্টি হয়। তবে সেই সমস্যা সৃষ্টির পর থেকেই সেখানে একরকম ঝামেলা তৈরি হয়। বিএনপির নেতৃত্ববৃন্দ যারা ছিলেন আইনজীবী তারা সেই বিষয়টিকে মেনে নিতে পারেনি। তাই তারা সেখানে হট্টগোল করে এবং আদালতে ভাঙচুর করে। তবে আদালত অবমাননার জন্য তাদের বিরুদ্ধে রুল দায়ের করা হয়েছিল। পাশাপাশি আজ বরিশাল আইনজীবী সমিতির বিএনপির সভাপতিকে গ্রেপ্তার করা হয়েছে। এমন একটি নেক্কারজনক ঘটনা ঘটার পর সারা দেশ জুড়ে কি বার্তা দিচ্ছে? তাহলে কি আওয়ামী লীগকে আবারও পুনর্বাসন করতে চলেছে বিএনপি, নাকি বিষয়টি কি হবে সেটি এখন দেখার বিষয়। মূল প্রক্রিয়াটি আসলে কোন দিকে যাবে এবং এই সম্পূর্ণ প্রক্রিয়াটি আসলে কিভাবে কাজ করবে সেই বিষয়টি সবাইকে এখন থেকেই সতর্ক থাকতে হবে। বিএনপি যদি আওয়ামী লীগকে তারা বাংলাদেশে আবারও ফেরার সুযোগ করে দেয়, এক্ষেত্রে বিএনপির মধ্যেই কিছু নেতৃত্ববৃন্দরা রয়েছে যারা বিএনপিকে ত্যাগ করবে। কারণ আওয়ামী লীগের কাছ থেকে তারা ব্যাপকভাবে মারধর খেয়েছে 17 বছর ধরে। তারা সেই বিষয়টি কোনোভাবেই ভুলতে পারছে না। সুতরাং এসব নেতৃত্ববৃন্দ যারা রয়েছেন তারা অবশ্যই এই বিষয়গুলোকে তারা মানতে পারবেন না এবং তারা সরাসরি এমন ঘটনা ঘটার জন্য মূলত তারা আবারও বাংলাদেশে এক ধরনের নতুন করে সমস্যা তৈরি করতে পারেন, এমনটাই মনে করা হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান। মোস্তাকুর রহমানকে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। আজ 25শে ফেব্রুয়ারি কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে বাংলাদেশ ব্যাংকের অর্ডার 1072 প্রেসিডেন্টস অর্ডার নম্বর 127 অব 1972-এর 10/5 অনুযায়ী মোহাম্মদ মোস্তাকুর রহমান FCM-কে অন্যান্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পাদন পরিত্যাগের সত্ত্বে তার যোগদানের তারিখ থেকে 4 বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগ প্রদান করা হলো। এছাড়াও মোহাম্মদ মোস্তাকুর রহমান FCM-এ গভর্নর পদে নিয়োজিত থাকাকালীন সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তির শর্ত মোতাবেক বেতন ভাতা অন্যান্য সুযোগ সুবিধা থেকে সবাইকে এই সুযোগ সুবিধার কিছু ফ্যাসিলিটি দেওয়া হবে। আজ যখন ড. আহসানিস মনসুরকে নতুন গভর্নরের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, এতদিন ধরে যেসব কর্মকর্তারা ঘুষ ও চাঁদাবাজি করতে পারেনি তারা একরকম হাঁপ ছেড়ে বেঁচেছে। তারা তখনই গভর্নর আহসানিস মনসুরের বিরুদ্ধে তারা বিক্ষোভ সমাবেশ ডাক দেয় বাংলাদেশ ব্যাংকে। মোট কথা যারা এতদিন ধরে ছিলেন তারা একরকম পেশারাইজের মধ্যে ছিলেন। কারণ হিসেবে বলা হচ্ছে তারা শেখ হাসিনার সময় যে ব্যাংকিং খাতটাকে ধ্বংস করেছে, ঘুষ, দুর্নীতি, অনিয়ম, এমন কোনো কাজ নেই তারা সেটি করেনি। সেই কাজগুলো এতদিন বন্ধ ছিল। তবে নতুন এই গভর্নর আসার ফলে আবারও সেই আগের মতোই চাঁদাবাজি, রাহাজানি, সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু হয়ে যাবে ব্যাংকগুলোতে। এখান থেকে জাতিকে বাঁচাবে কে, উদ্ধার করবে কে? কারণ এখন আসলে দেখার মতো কেউ হয়তো আর থাকবে না। গভর্নর এই বিক্ষোভের পর তিনি নিজেই মুখ খুলে জানিয়েছেন যে কর্মচারীরা এসব বিষয় নিয়ে প্রশ্ন তুলতে পারে না, কারণ তারা নিজেরা নিজেদের স্বার্থমতো অফিস করবে সেটি আমি করতে দেইনি, এজন্য তাদের কাছে আমি এতদিন খারাপ ছিলাম। তরুণীকে বিয়ে 70 বছরের হাকিম বললেন, মনটা তরুণ থাকলেই হয়, বয়স বড় বিষয় নয়। পাকিস্তানের রাওয়ালপিন্ডির চাকলালা স্কিম 3 এলাকায় 70 বছর বয়সী হাকিম বাবর ও 22 বছরের তরুণী তাদের বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। বয়সের বিশাল ব্যবধানে এই বিয়েকে কেন্দ্র করে অনেকেই সপ্তাহ ধরে আলোচনা সমালোচনার ঝড় বইছে। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে এবং স্থানীয় কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে নানা রকম জল্পনা কল্পনা চলছে। সব বিষয় নিয়ে ওই হাকিম এবার তিনি মুখ খুলেছেন। হাকিম বাবর জানিয়েছেন যে তার স্ত্রী ডিভোর্সি ছিলেন এবং তার স্ত্রী তাকে প্রথম পছন্দ করেছে। এরপর তাকে যখন প্রস্তাব দেওয়া হয় তখন তিনি এই বিয়ের জন্য রাজি হয়েছেন। তিনি আরও জানিয়েছেন যে তার বয়স 70 হতে পারে, তার মনটা এখনো ইয়ং রয়েছে। এ কারণে তিনি এই বিয়েতে সম্মতি দিয়েছেন। আর তিনি আরও জানিয়েছেন যে সামনের ঈদুল ফিতরের পর তিনি তার স্ত্রীকে নিয়ে পবিত্র মক্কায় যাবেন।
তিনি ওমরা হজ পালন করবেন এবং এই ওমরা হজ পালনের পর তিনি আবার নেদারল্যান্ডসে ভ্রমণে যাওয়ার তার পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যেই তাদের এই বিবাহের ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক পরিমাণ ভাইরাল হয়ে গেছে। তাদের এই বিয়ের বিষয়টি নিয়ে সবাই নানাভাবে নানা কথা বলাবলি করছে। অনেকেই বলছেন যে এই বিয়েটি আসলে কিভাবে হয়েছে কিংবা বিয়েটি আসলে কতটা টেকসই হতে পারে এমন প্রশ্ন তুলেছেন। সেই প্রশ্নের জবাবে তিনি আরও জানিয়েছেন যে এই বিয়েটি আমার ইচ্ছাতে নয় বরং আমার স্ত্রীর ইচ্ছাতেই হয়েছে। প্রথম আমাকে পছন্দ করে বিয়ের প্রস্তাব দিয়েছিল, এরপরই বিয়েটি করেছি। তার আর্থিক অবস্থাও যথাযথ ভালো, এমনটাই জানা গেছে বিভিন্ন গণমাধ্যম থেকে।